পলাশবাড়ীতে বিএনপি জামাতের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে একটা অস্থিরতা, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। তারেক রহমান এই কথাটি বলার অনেক গভীর রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করছি। পলাশবাড়ীতে বিএনপি জামাতের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে একটা অস্থিরতা, এটি হলো বিএনপির আভ্যন্তরীণভাবে। সেখানে অনেক জায়গায় গোলমাল হচ্ছে, কমিটি গঠন উপলক্ষে সড়ক অবরোধ হচ্ছে, জুট ব্যবসা নিয়ে গাজীপুরে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, হতাহতের ঘটনাও ঘটছে। বিশেষ করে চট্টগ্রামের রাউজান তো একটা অগ্নিগর্ভ বিএনপির জন্য, সেটি বহুবার সংঘাত হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি জামাত বর্তমানে সবাই মনে করে যে এখন আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ সহসায় ফিরতে পারবে না রাজনীতিতে। বড় বড় নেতাদেরকে যখন কি শাস্তি হয়ে যাবে, তখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা খুবই কঠিন হয়ে যাবে এবং এই বিচার এড়ানো কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। বিচার হবেই এবং এই বিচারে বড় বড় নেতাদের যে দণ্ড হবে এ ব্যাপারে নিশ্চিত। তো সামনে রাজনীতিতে কারা আছে? বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি জামাত। দুই পক্ষই এখন তার কর্তৃত্ব বজায় রাখতে চায়, নেতৃত্ব রাখতে চায় এবং নির্বাচন হলে দুপক্ষই মোটামুটি তারা মনে করে যে তারা নির্বাচনে বিজয়ী হবে। জামাত মনে করে যে তারা যেহেতু কোনো দুর্নীতি, লুটপাট, দখলের মধ্যে নেই এবং তাদের একটা পরিচ্ছন্ন ইমেজ আছে এবং সরকারের একটি আনুকূল্য আছে, ফলে তারা নির্বাচনে বিজয়ী হবে এমন একটি ধারণা জামাতের মধ্যে ডেভেলপ করছে। এবং সেই প্রেক্ষিতে জামাত তার শক্তি সংগঠিত করছে এবং শক্তি সংগঠিত করতে যে তারা বিএনপির মুখোমুখি হচ্ছে কোনো কোনো জায়গায়। তেমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার পলাশে। সেখানে গাইবান্ধার পলাশবাড়িতে একটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এই সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার রাত 7টার পর পলাশবাড়ি উপজেলা সদরের চারমাথা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের জামাতপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলামের সঙ্গে ইউপি সদস্যদের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার পরিষদের সদস্যরা চেয়ারম্যানের অপসারণ চেয়ে পলাশবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অনাস্থা প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে শুরু থেকেই বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষ নেন। এই দ্বন্দ্বের জেরে বুধবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় জামাত নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যা 7:30টার দিকে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার সদরের চৌমাথা মোড়ে অবস্থান নিলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এই সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাই হোক, বেশ কয়েকজন হতাহত হয়েছে, তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি। এখন সেনাবাহিনীকে আসতে হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে রাত 8টার দিকে। এটা কিন্তু আগামীতে যে পরিস্থিতিটা, দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যার যার এলাকায় নিয়ন্ত্রণটা পোক্ত করতে চাচ্ছে, তাতে কিন্তু এই সংঘাতের মাত্রা বাড়বে। একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগ নেই, যেখানে বিএনপি জামাত সহ এই দলগুলোর মধ্যে সুসম্পর্ক থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে নিজেদের দলীয় ক্ষুদ্র স্বার্থে এখন দ্বন্দ্ব সংঘাতে তারা জড়াচ্ছেন এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে হয়তো এই দ্বন্দ্ব সংঘাত আরো বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটি শিরোনামের প্রতি দর্শক দৃষ্টি আকর্ষণ করছি, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। তারেক রহমান এই কথাটি বলার অনেক গভীর রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করছি। কি কারণে সেটি বলার আগে একটু তারেক রহমান কি বলেছেন সেটি একটু আপনাদেরকে জানাই। ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা প্রায় বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় দেওয়া বক্তৃতায় তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে এই কথা বলেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এই কর্মশালার আয়োজন করে। এই যে বক্তব্য, আমি বাকি বক্তব্যগুলি যা তিনি আরো কিছু বলছেন যে গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয়। এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই যে বারবার ভোটের কথা বলা হচ্ছে, সেই ভোটটা যখন নাকি নির্দিষ্ট হয় না, তখন কিন্তু একটা রাজনীতিতে অস্বস্তি তৈরি হয়। আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার যে ভাষণের প্রতিক্রিয়া, ছোট বড় মাঝারি সকল দল কিন্তু আশাহত হয়েছে। তারা বলছে যে কই সংস্কার কবে শেষ হবে সেই ডেডলাইন নেই, নির্বাচন কবে শুরু হবে বা কবে হবে তার ডেডলাইন নেই। ডেডলাইন ছাড়া একটা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী অস্থায়ী সরকার কেন হয়? অস্থায়ী সরকার হয় একটা নির্বাচনের জন্য। খেয়াল করেন, বাংলাদেশে যেই মুক্তিযুদ্ধ হলো, স্বাধীন হলো দেশ, স্বাধীন হবার পর 1973 সালের সম্ভবত 7ই মার্চ প্রথম সংসদ নির্বাচনটা হলো। তাহলে এত বড় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তখন তৎকালীন প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বলতে পারতেন যে না, এটা বিপ্লবী সরকার, এটা স্বাধীনতার সরকার,
সুতরাং এখানে কোনো সংবিধান নাই, সংবিধান ছাড়াই আমরা 10 বছর 5 বছর চালাবো, তারপর সবকিছু ঠিকঠাক করব, তারপরে আমরা ভোট দেবো বা নির্বাচন দেবো না। দেখেন মুক্তিযুদ্ধ শেষ হলো তার কত দ্রুত সময়ের মধ্যে, মানে বিজয় 71-এর 16 ডিসেম্বর বিজয় ধরি আমরা, তাহলে তারপর হিসাব করেন 72 বঙ্গবন্ধু ফিরলেন দেশে, তারপরে 73-এর 7ই মার্চ বা 12ই মার্চ সম্ভবত, আমার ডেটটা মনে নেই, মার্চ মাসে, 73-এর মার্চ মাসে কিন্তু নির্বাচনটা দিলেন। নির্বাচনটা দেওয়া মানেটা কি, জনগণের ম্যান্ডেটটা নিলেন, যদিও সেই নির্বাচন 293টা মানে আসন পাওয়াটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে। তো যাই হোক, মানে তারপরেও তো একটা নির্বাচন হলো, সেই নির্বাচন হওয়া মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসলো। তার আগ পর্যন্ত কিন্তু ইরেগুলার গভর্নমেন্ট, অস্থায়ী সরকার, নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থায়ী কাঠামোটা আসলো, অর্থাৎ একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা হলো। তো বাংলাদেশে 5ই আগস্ট, এই যে আগস্ট, সরকার পতন ঘটলো। পতন ঘটার পরে আওয়ামী লীগ পালিয়ে গেল, কিন্তু বাকি সকল রাজনৈতিক দল দেশে থাকলো, রাষ্ট্রপতি থাকলো, বাকি সব কিছু থেকে গেল, কিন্তু সংসদ সংবিধান সব আছে। তাহলে এই কাঠামোটা থাকার পর এটার প্রয়োজনীয় সংস্কার কোনটার দরকার ছিল? যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে তার কোনো কথাই নেই। এখন ওই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিধি ব্যবস্থা কায়েম করে আরো মৌলিক কিছু সংস্কারের প্রস্তাবনা সামনে রেখে যদি নির্বাচনটা হয়, তাহলে কিন্তু এই যে আজকে তারেক রহমান যেটি বলছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু বলতেন না। অনেক রকম উপাদান হচ্ছে, বিএনপিকে কটাক্ষ করা হচ্ছে, খাটো করা হচ্ছে, বিএনপিকে বলা হচ্ছে তারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করছে, পতিত স্বৈরাচারকে নিয়ে নির্বাচনের চিন্তা ভাবনা করছে। এই যে কথাবার্তাগুলো চলছে, বিএনপি কিন্তু চুপচাপ আছে, এর কাউন্টার কিন্তু জবাব অন্য নেতারা টুকটাক দিচ্ছে, কিন্তু মূল নেতারা বারবার তারা মানে বলছেন যে নির্বাচন যত বিলম্ব হবে তত সমস্যা বাড়তে থাকবে, তত বেশি ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকবে। পতিত সরকার তারা বসে নেই, তারা নানাভাবে রাষ্ট্রের নানা ইকুইপমেন্ট ব্যবহার করার চেষ্টা করছে, সুতরাং এটা একটা বিপদ হবে, সুতরাং একটা রেগুলার গভর্নমেন্টে যাওয়া দরকার। এই এবং কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, রেগুলার গভর্নমেন্ট না, অনেক রকম ছলা কলা কথাবার্তা হচ্ছে, সুকৌশলে নানা বক্তব্য দেওয়া হচ্ছে, সংস্কারের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তাহলে কি সংস্কারের জন্য বিপ্লব হয়েছে? কেউ কেউ বলছেন যে না, নির্বাচনের জন্য এই মানুষ বিপ্লব করেনি, দ্বিতীয় বিপ্লবটা নির্বাচনের জন্য হয়নি। তাহলে দ্বিতীয় বিপ্লবের আগে কি সংস্কারের কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওই সংস্কারের জন্য বিপ্লব হয়েছে? তা তো না। মূল সমস্যাটা তো নির্বাচন। ভোটটা যদি নিয়মিত হতো তাহলে আর কোনো সমস্যা হতো না, নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাষ্ট্রটা ঠিক করতে পারতো, কিন্তু ঠিক মতন ভোটটা হয়নি বলেই তো এত সংকট। তো সুতরাং নির্বাচনটা কবে হবে ঠিক নেই। এর মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে নানা রকম রাজনৈতিক দল সংগঠিত করার চেষ্টা করছে, তার মানে হচ্ছে যে বর্তমান যে যারা ক্ষমতায় আছে তাদের সমর্থনে একটা রাজনৈতিক দল যতক্ষণ না সংগঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ডিলে করা, যে আরেকটা বিকল্প রাজনৈতিক দল আসুক। এইভাবে তো হয় না কখনো। বিপ্লবের মধ্যে দিয়ে এই বিপ্লবটা ছিল একটা সবার অংশগ্রহণে, কোনো নির্দিষ্ট কোনো দল না। তাহলে হঠাৎ করে কোথায় দল আসলো? এই সরকারের ভিত্তিটা হচ্ছে ছাত্র জনতা এবং বিভিন্ন দল এবং সংগঠন। সংগঠন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দল হচ্ছে প্রধানতম দল হচ্ছে বিএনপি, জামাত। তো সুতরাং তারা কি করে, তারা একটা দ্রুত বেগে দেশটা যাতে আবার একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে যেতে পারে, তার জন্য একটা ভালো নির্বাচন, দৃষ্টান্তমূলক নির্বাচন, যেই নির্বাচনটা দেখে পশ্চিমারা আক্ষেপ গোছাবে যে না, তারা যে নির্বাচনটা চেয়েছিল সবার অংশগ্রহণে, সেই ধরনের একটি নির্বাচনটা সামনে নিয়ে আসবে এবং একটা রেগুলার গভর্নমেন্ট আসবে। সেখানে নতুন কোনো রাজনৈতিক দল সংগঠিত হয়ে সেখানে অংশ নেবে কি নেবে না, সেটা যার যার অধিকারের ব্যাপার। কিন্তু তাই বলে বড় রাজনৈতিক দল বিএনপিকে বা জামাতকে নির্বাচন থেকে দূরে রাখা, এটা কি যুক্তিসঙ্গত? সেই কারণেই কিন্তু নানা রকম ষড়যন্ত্রের কথা আসছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।